আচ্ছা, আমরা এখন যেটা করব গ্র্যাভিটেশন, এটা হচ্ছে এমসিকিউ টু থিওরি। আমরা ডিটেলে এই চ্যাপ্টারের মেন্সের ক্লাস পরবর্তীকালে করব। এখন আমরা প্রিলির জন্য ক্লাসগুলো করছি, এটা হচ্ছে গ্র্যাভিটেশন। আচ্ছা, গ্র্যাভিটেশন কথাটা এসছে গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে, মাধ্যাকর্ষণ শক্তি। নিশ্চয়ই জানো এর ফাদারকে, ফাদার হচ্ছে নিউটন। নিউটন, পৃথিবীতে প্রচুর সায়েন্টিস্ট ছিলেন নিউটনের সমসাময়িক, নিউটনের আগে, কিন্তু কেউ এটা কোনোদিন এই কোশ্চেনটাই করেননি যে কেন আপেল নিচে পড়ছে। নিউটন একদিন একটা আপেল গাছের নিচে শুয়েছিলেন, হঠাৎ করে একটা ঝড় এলো বা হাওয়া এলো, একটা আপেল টুক করে নিচে পড়লো। তার মাইন্ডে প্রথমেই কোশ্চেন এলো কেন, কেন আপেলটা নিচে পড়লো? পৃথিবীর সমস্ত জিনিস কেন ভূপৃষ্ঠে এসে ধাক্কা খায়? সেখান থেকে উনি আবিষ্কার করে ফেললেন গ্র্যাভিটেশনাল ফোর্স। মানে আমাদের এই যে পৃথিবী, এই পৃথিবীর সমস্ত বস্তুকে তার কেন্দ্রের দিকে টানে। কি বললাম? সমস্ত বস্তুকে তার কেন্দ্রের দিকে টানে। এটাকে আমরা বলছি মাধ্যাকর্ষণ শক্তি, মাধ্যাকর্ষণ বল। এবং এই যে সিনারিও, একেই বলা হয় গ্র্যাভিটেশন। এই চ্যাপ্টারটাই হচ্ছে গ্র্যাভিটেশন। মানে এই মাধ্যাকর্ষণ শক্তি, মাধ্যাকর্ষণ বল, এই নিয়ে যে চ্যাপ্টার সেটাই গ্র্যাভিটেশন। তো আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সটা পড়ার আগে আমরা যদি দেখি আমাদের আর কি ফোর্স সিস্টেমে অ্যাভেলেবেল। এই গ্র্যাভিটেশনাল ফোর্সের পাশাপাশি আমাদের আরও যে ফোর্স রয়েছে সেটা নিউক্লিয়ার ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্স। মানে আমরা পড়বো কোনটা নিয়ে? গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে পড়াশোনা করব। বাট আমাদের মার্কেটে বা সিস্টেমে নিউক্লিয়ার ফোর্স এবং ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অ্যাভেলেবেল। তো আমরা একটু জেনে নিই যে এই ফোর্সগুলো কি। আমরা সবাই জানি যে আমাদের যে অ্যাটম বা পরমাণু, তার মধ্যে কি রয়েছে? তার মধ্যে একটা নিউক্লিয়াস রয়েছে। এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন, নিউট্রন এবং বাইরে কি রয়েছে? ইলেকট্রন। আমরা সবাই জানি প্রোটন, নিউট্রন, ইলেকট্রন নিয়ে একটা অ্যাটম তৈরি হয়। তাহলে এই যে নিউক্লিয়ার ফোর্স মানে হচ্ছে এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স, প্লাস মাইনাস। মানে দেখো, প্রোটন পজিটিভলি চার্জ, ইলেকট্রন নেগেটিভলি চার্জ। আর যেহেতু নিউট্রনের কোনো চার্জ নেই, তো নিউট্রনকে আমি হাঁটিয়ে দিচ্ছি। ঠিক আছে? তাহলে প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে যে প্লাস মাইনাসের মধ্যে যে অ্যাট্রাকশন, দিস ফোর্স ইজ কল্ড নিউক্লিয়ার ফোর্স। নিউক্লিয়াসের মধ্যে যেটা রয়েছে, যে ফোর্সটা ইলেকট্রনকে তার নিউক্লিয়াসের দিকে টানছে, তাকে আমরা বলছি নিউক্লিয়ার ফোর্স। ইলেকট্রনকে নিউক্লিয়াসের দিকে টানছে, তাই একে আমরা কি বলছি? নিউক্লিয়ার ফোর্স। তাহলে একটা ফোর্স কি? ইলেকট্রন প্রোটন। তাহলে লিখে রাখতে পারো E/P, বা ইলেকট্রন প্রোটনের মধ্যে যে ফোর্স, তাকে আমরা বলছি নিউক্লিয়ার ফোর্স। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কাকে বলবো? দেখো, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স নিয়ে আমরা পড়াশোনা করব। লাইট ইজ আ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। অ্যাকচুয়ালি ফোর্স নয়, লাইটকে আমরা বলবো ওয়েভ। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে, দেখো বেসিক্যালি একটা ইলেকট্রিক ফিল্ড আর একটা ম্যাগনেটিক ফিল্ড, এরা পরস্পর 90 ডিগ্রি কাজ করে। তাহলে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড এরা যদি 90 ডিগ্রি করে কাজ করে, তাহলে দুজনের সঙ্গে 90 ডিগ্রি করে যে ওয়েভটা তৈরি হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কি বললাম? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তার মানে ইলেকট্রিক ফিল্ড, আমি এটাকে লিখছি ইলেকট্রিক ফিল্ড, এটাকে বলছি আমরা ম্যাগনেটিক ফিল্ড, এবং আলটিমেটলি এর সঙ্গে দুজনের সঙ্গে 90 ডিগ্রি করে যে ফোর্স জেনারেট হয় তাকে আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আচ্ছা, এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আমরা পড়বো কিসের ক্ষেত্রে? বিশেষ করে চৌম্বক। দেখবে চৌম্বকের নর্থ পোল চৌম্বকের সাউথ পোলকে অ্যাট্রাক্ট করে। আচ্ছা, এই অ্যাট্রাকশন আর এই অ্যাট্রাকশন ডেফিনেটলি আলাদা। পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে অ্যাট্রাক্ট করছে। দিস ইজ কল্ড কুলম্বিক ফোর্স অর নিউক্লিয়ার ফোর্স। তুমি কুলম্বিক ফোর্স বললে আরো বেটার হবে। তাহলে এটাকে বলবো আমরা কুলম্বিক ফোর্স। যদি চার্জ পার্টিকেলকে অ্যাট্রাক্ট করে, দিস ইজ কল্ড কুলম্বিক ফোর্স। যদি ম্যাগনেটিক নর্থ পোল ম্যাগনেটিক সাউথ পোলকে অ্যাট্রাক্ট করে, সেখানে কিন্তু পজিটিভ নেগেটিভ কিছু নেই। এই ধরনের ফোর্সকে আমরা কি বলে থাকি?
ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আর গ্র্যাভিটেশনাল ফোর্স মানে হচ্ছে পৃথিবী কোনো বস্তুকে যে বলে টানছে তার কেন্দ্রের দিকে, দিস ইজ কল্ড গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে আমরা কি বললাম, আমাদের মার্কেটে তিনটে ফোর্স অ্যাভেলেবেল, নিউক্লিয়ার বা কুলম্বিক ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এবং গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে বলো তো এর মধ্যে সব থেকে স্ট্রংগেস্ট ফোর্স কি? নিউক্লিয়ার ফোর্স। নিউক্লিয়ার ফোর্স ইজ কল্ড দ্য স্ট্রংগেস্ট ফোর্স। এই তিনটের মধ্যে সব থেকে শক্তিশালী ফোর্স কোনটা? নিউক্লিয়ার ফোর্স। আর সব থেকে উইকেস্ট ফোর্স কোনটা? গ্র্যাভিটেশনাল ফোর্স। তো ব্র্যাকেটে লিখে রাখো উইকেস্ট ফোর্স, উইকেস্ট ফোর্স। ক্লিয়ার? নিউক্লিয়ার ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, তিনটে ফোর্সের মধ্যে স্ট্রংগেস্ট ফোর্স নিউক্লিয়ার ফোর্স আর উইকেস্ট ফোর্স হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। আচ্ছা নেক্সট বলো, নেক্সট হচ্ছে একটা কথা এখানে বলা হচ্ছে যে দ্য ওয়েট অফ অ্যান আয়রন বল অন আর্থ ইজ 12 কেজি। তাহলে ওয়েট অফ দ্য মুন, ওয়েট অন দ্য মুন কত? দেখো এই গ্র্যাভিটেশনাল ফোর্স বিভিন্ন পদার্থের বা পৃথিবীর মতো করে বিভিন্ন সাবস্টেন্সের আলাদা হয়। আচ্ছা এই লাইনটা বোঝার জন্য আমাকে সবার আগে বুঝতে হবে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। তাহলে তুমি এই পয়েন্টটাকে খুব ভালো করে বুঝতে পারবে। নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, নিউটন কি বলছে? পৃথিবীর যে কোনো দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করছে, পৃথিবীর যে কোনো দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করছে, ইন্ডিপেন্ডেন্ট অফ ইস মাস, মাস বেশি হোক কম হোক, অল দ্য পার্টিকেলস অ্যাট্রাক্টস ইচ আদার। প্রত্যেকটা পার্টিকেল পরস্পরকে কি করছে? অ্যাট্রাক্ট করছে। এটা নিউটনসের তোমার গ্র্যাভিটেশনাল ফোর্সের মেইন উদ্দেশ্য। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা বস্তুকে অ্যাট্রাক্ট করছে। আচ্ছা এই অ্যাট্রাকশনটা কিসের ওপরে ডিপেন্ডেন্ট সেটা তোমাকে একটু জানতে হবে। আচ্ছা কিসের ওপরে ডিপেন্ডেন্ট? সেই জন্য উনি একটা ক্যালকুলেশন করেছেন, বলছে এটা ডিপেন্ডেন্ট মাসের উপরে। বলো তো এই দুটো ছোট পার্টিকেল যদি এই ডিস্টেন্সে থাকে আর এই দুটো বড় পার্টিকেল সেম ডিস্টেন্সে থাকে, তাদের অ্যাট্রাকশন ফোর্স কি হবে? সেম হবে? ডেফিনেটলি নয়। কোনটা বেশি হবে? এই সিনারিওটা বেশি হবে। বলছে যার যত মাস বেশি তার তত অ্যাট্রাকশন বেশি। কি বললাম? যার যত মাস বেশি তার তত অ্যাট্রাকশন বেশি। তাহলে এই দুজনের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স ইজ প্রপোর্শনাল টু, বলছে এই দুটো মাসের গুণফল। যাদের যত মাস বেশি হবে তাদের ফোর্স তত বেশি হবে। তাই m1 ইন্টু m2 এই দুজনের গুণফল হচ্ছে ফোর্স। তাহলে একটা আমি তোমার সেগমেন্টস পেয়ে গেলাম। এবার ভাবো তো এই দুটো ফোর্স বস্তু এই ডিস্টেন্সে রয়েছে। আচ্ছা এদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স আর এই দুটো বস্তু সেম সাইজের, এদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স কি সেম হবে? না। কোন ক্ষেত্রে বেশি হবে? যারা কাছে রয়েছে। মানে এদের ডিস্টেন্সের উপরেও ডিপেন্ড করছে, এদের ডিস্টেন্সের উপরেই ফোর্সটা ডিপেন্ড করছে। তাহলে আমরা বলতে পারি এ প্রপোর্শনাল টু 1/r²। মানে যার আর বেশি হবে তার ফোর্স কম হবে, যার আর কম হবে তার ফোর্স বেশি হবে। তাহলে দিস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল বাই r²। r² হচ্ছে নিউটনসের বানানো ফর্মুলা। তাহলে কি বললাম? নিউটন দুটো টেকনিক বলেছে। একটা হচ্ছে এই যে ফোর্স দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করে, তাহলে এই ফোর্স প্রপোর্শনাল টু কি? 1/r²। আর এই ফোর্স প্রপোর্শনাল টু m1 ইন্টু m2। এই দুটো কি? দুটো আলাদা আলাদা সমীকরণ। এই দুটোকে উনি কি করেছেন? কম্পাইল করেছে। আমরা জানি দুটো প্রপোর্শন ভ্যালুকে এরকমভাবে গুণ করে দেওয়া যায়, m1 ইন্টু m2/r²। পারি বলতে আমরা, কারণ দুটো প্রপোর্শনকে কি করেছেন? কম্বাইন করে দিয়েছেন এই দুটোকে। তাই দেখো a প্রপোর্শনাল টু 1/r², a প্রপোর্শনাল টু m1 m2, তাহলে a প্রপোর্শনাল টু m1 m2/r²। পেলে এটা? আমরা সবসময় কি জানি? আমরা জানি যে কোনো প্রপোর্শনকে তোলার জন্য আমারটা কি লাগে? আমার একটা কনস্ট্যান্ট লাগে g, বা যে কোনো একটা কনস্ট্যান্ট। এখানে যেহেতু গ্র্যাভিটেশনাল চ্যাপ্টার পড়ছি তাই দ্য কনস্ট্যান্ট ইজ g। প্রপোর্শন তোলার জন্য আমাদের একটা কনস্ট্যান্ট লাগে m1 m2/r²। তাহলে এটা হচ্ছে নিউটনের ফর্মুলা। সেটা হচ্ছে এই ফোর্সটা কি দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করছে, দিস ইজ ডিপেন্ড অন m1 m2 r এবং g।
জি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এবার দুটো বস্তুকে তুমি একটা কাজ করো, এই দুটো বস্তুকে, একটা বস্তুকে তুমি পৃথিবী দ্বারা রিপ্লেস করে দাও, আর একটা বস্তু ছোট বস্তু, তাহলে বলো তো এই দুটো বস্তুর মধ্যে পরস্পর আকর্ষণ করবে, এটাকে আমি বলছি ক্যাপিটাল এম, এটাকে বলছি আমরা স্মল এম। তাহলে বলো তো পৃথিবী বস্তুর দিকে যাবে না বস্তু পৃথিবীর দিকে আসবে? ডেফিনেটলি ছোট বস্তুরা পৃথিবীর দিকে আসবে। কেন? কারণ এর মাস কম। এত এই ছোট মাসটা এত বড় পৃথিবীকে কি নড়াতে পারবে না? সেই জন্য এই বস্তুরা পৃথিবীর দিকে আসে। এটা নিউটন বলছে, নিউটন বলছে। ক্লিয়ার এইটুকু? তার মানে নিউটনসের এই ল থেকে আমি এইটুকু বলতে পারি যে পৃথিবী থেকে ক্ষুদ্র যে কোনো বস্তুই পৃথিবীর দিকে আসবে। তাই আপেল গাছ থেকে পড়ার সঙ্গে সঙ্গে কোথায় আসে? পৃথিবীর দিকে আসে। পৃথিবী আপেলের দিকে ছুটে যায় না, কারণ পৃথিবীর ভরটা অনেক বড়। ক্লিয়ার? এইটুকুতে কারো কোনো প্রবলেম নেই। এবার দেখো আমি দুটো সিনারিও বলছি। সাপোজ এটা হচ্ছে তোমার পৃথিবী আর এটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে চাঁদ, এটা হচ্ছে বস্তু। তাহলে বলো তো কার আকর্ষণ বেশি হবে? কে? দুটো বস্তুই কিন্তু এও চাঁদের দিকে আসবে, এও পৃথিবীর দিকে আসবে। তাহলে বলো তো কার অ্যাট্রাকশন বেশি হবে? কেস ওয়ান না কেস টু? ডেফিনেটলি কেস ওয়ানের ক্ষেত্রে আকর্ষণ বেশি হবে, কারণ এর মাসটা বড়। আর আমরা দেখেছি এফ কিসের উপরে ডিপেন্ড করে? মাসের উপরে ডিপেন্ড করে। তাহলে পৃথিবীর মাস চাঁদের মাস থেকে বড়। কত গুণ বড় জানো? প্রায় 6 গুণ বড়। 6 টাইমস বড় হচ্ছে পৃথিবীর মাস চাঁদের মাস থেকে। তাহলে আমি বলতে পারি এম ইজ অ্যাপ্রক্সিমেটলি তোমার 6m ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল এম, অ্যাপ্রক্সিমেটলি। তার মানে বলো তো এর আকর্ষণ বল কত হবে? প্রায় 6 টাইমস হবে না? 6 টাইমস। তাহলে এ যদি এফ বলে টানে, স্মল এফ বলে টানে, তাহলে এ যদি ক্যাপিটাল এফ বলে টানে, তাহলে বলতে পারি এফ ইকুয়ালস টু অলমোস্ট 6f। তার মানে 6 টাইমস বেশি। তাহলে আমরা বলতেই পারি যে এই বস্তুকে পৃথিবী 6 গুণ বলে টানবে, কারণ এর মাসটা বেশি। আর এই বস্তুকে চাঁদ পৃথিবীর তুলনায় 6 গুণ কম বলে টানবে। তাহলে দেখো বলছে যে একটা বস্তুর ওয়েট পৃথিবীতে কত? 12 কেজি। একটা বস্তুর ওয়েট পৃথিবীতে কত? 12 কেজি। বলছে এই বস্তুর চাঁদে ওয়েট কত হবে? তাহলে কত হবে বলো তো? 6 গুণ কম না? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার 12/6 2 কেজি। যদি বলো একটা বস্তুর ওয়েট 36 কেজি আর্থে, তাহলে চাঁদে কত হবে? 36/6 মানে হচ্ছে 6 কেজি। অ্যাকচুয়ালি ওয়েট কথাটা কি? ওয়েট মানে হচ্ছে ফোর্স। আমরা জানি এম ইন্টু জি, এটাকে আমরা কি বলি? ফোর্স বলি। তাহলে বেসিক্যালি একটা বস্তুর ওয়েটই হচ্ছে তার আকর্ষণ। ক্লিয়ার সবার কাছে? তাহলে আমরা বলতে পারি 36 কেজি যদি ওয়েট হয়, তাহলে পৃথিবীতে চাঁদে তার ওয়েট কত? 6 কেজি। যদি বলি চাঁদে কারো ওয়েট 3 কেজি, তাহলে পৃথিবীতে তার ওয়েট কত? 6 গুণ বেশি, 18 কেজি। 18 কেজি। ক্লিয়ার সবার এইটুকু? আচ্ছা দেখো এই যে জি, এটাও পরীক্ষায় কোশ্চেন দেয় যে জিটাকে আমরা বলছি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। কি বলছি আমরা? গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। আচ্ছা এর ডাইমেনশন লাগে। আপাতত ডাইমেনশনটাকে মুখস্থ করো। আমরা যখন মেন্সের ফার্স্ট ক্লাস পড়ব তখন আমরা ডাইমেনশন নিয়েই পড়াশোনা করব, ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়ে পড়াশোনা করব। দেখো ডাইমেনশন কি? এম মিটার, এম ইনভার্স 1 এল কিউব টি টু দি পাওয়ার -2। আচ্ছা এটা অ্যাকচুয়ালি কোনো আপাতত মুখস্থ করো, কারণ এইটুকু বোঝানোর জন্য পুরো চ্যাপ্টারটা বোঝানো কঠিন। তাও একটু বলে দিচ্ছি, ডাইমেনশন হচ্ছে কোনো সিস্টেমের ত্রিমাত্রিক একক, তার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। মানে প্রত্যেকটা একককে আমরা এমএলটির বেসিসে মেজার করি। এম মানে হচ্ছে মাস, এল মানে হচ্ছে লেন্থ, আর টি মানে হচ্ছে টাইম। তাহলে আমরা এই তিনটে ডাইমেনশন দিয়ে আমরা মেজার করার চেষ্টা করি সমস্ত একককে এম এল টির বেসিসে। ইউনিফাইড রিপ্রেজেন্টেশন বলা হয় এটাকে। তাহলে এম টু দি পাওয়ার -1 এল কিউব টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে জি এর ডাইমেনশন। মুখস্থ করো। আর আপাতত মুখস্থ করো জি এর ভ্যালু কি? জি এর ভ্যালু 6.67 × 10⁻11 ডাইন
অথবা নিউটনের এককে প্রকাশ করা হয়েছে। জাস্ট এই দুটো জিনিস একটু মুখস্থ করে নাও, এটাকে আমরা পুরো ক্লিয়ার করব মেন্সের ফার্স্ট ক্লাসে, কারণ এইটুকুর জন্য পুরো জিনিসটা এক্সপ্লেন করাটা কঠিন হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এইটুকু। একক কি? নিউটন মিটার স্কোয়ার কেজি মাই ইনভার্স টু, ডাইন সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইনভার্স টু, এটা আমরা বলতে পারি। আচ্ছা, তাহলে এখানে আমার ক্লিয়ার হয়ে গেল পুরো জিনিসটা, যে ওয়েট পৃথিবীতে যদি এটা হয় তাহলে মুনে কত হবে। চলো, তাহলে এইটুকু আমার সবার ক্লিয়ার, কারো কোনো প্রবলেম? তাহলে এইটুকুতে আমরা কি রিক্যাপ করলাম একটু করে নিই। আমরা দেখলাম আমাদের 3 প্রকারের ফোর্স রয়েছে। ফোর্সগুলো কি কি? ফোর্স হচ্ছে এক নিউক্লিয়ার ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, স্ট্রংগেস্ট ফোর্স, উইকেস্ট ফোর্স। ঠিক আছে, এবার আমরা বলেছিলাম যে নিউটনসের ল কি বলছে, পৃথিবীতে যে কোনো দুটো বস্তু পরস্পর কি করে, অ্যাট্রাক্ট করে। এটা ডিপেন্ড করে কিসের ওপরে? দুটো মাসের ওপরে এবং তাদের মধ্যে ডিস্টেন্সের ওপরে। কিভাবে? ডিস্টেন্সের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, মাসের সঙ্গে তোমার প্রোডাক্ট প্রপোর্শনাল, এবং এই দুটোকে কম্বাইন করে আমরা এফ পাচ্ছি জি ইন্টু m1m2/r²। সেখান থেকে আমরা জি মানে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, তার আমরা ভ্যালু পাচ্ছি এবং ডাইমেনশন পাচ্ছি। আমরা দেখলাম এর বেসিসে পৃথিবীতে ওয়েট এবং চাঁদে ওয়েট 1/6 হয়ে যাচ্ছে, সেটাও আমরা এখানে দেখলাম। এবার হচ্ছে ভ্যালু অফ জি। জি মানে কি? জি মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। লিখে রাখো, জি মিন্স গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন মানে অভিকর্ষজ ত্বরণ। বাংলায় কি বলে? অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা বলো তো, আমরা দেখবে এর পরের ক্লাসে আমরা পড়ব তোমার নিউটনস ল। নিউটনস লটা আগে পড়ে নিলে এই জায়গাটা বুঝতে সুবিধা হয়। নিউটনের সেকেন্ড ল থেকে আমরা জানতে পারি পি ইকুয়ালস টু এম এফ। পি ইকুয়ালস টু এম এফ মানে বল ইজ ইকুয়ালস টু ভর ইন্টু ত্বরণ। আচ্ছা বলো তো, ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে কোনো বস্তুর ক্রমাগত বেগ বৃদ্ধির হার। তোর একটা ট্রেন একটা স্টেশনে রয়েছে, ট্রেনের ভেলোসিটি কত? 0। ট্রেনটা আস্তে আস্তে করে যাত্রা শুরু করলো, তার মানে ট্রেনের ইঞ্জিন ট্রেনের উপরে কি প্রয়োগ করছে? ফোর্স। তার জন্য ট্রেনটা প্রথমে 2 km/h ভেলোসিটি নিয়ে স্টেশন ত্যাগ করলো, দেন আস্তে আস্তে স্পিড বাড়ছে 3 km/h, 4 km/h অ্যান্ড 6 km/h। ক্রমাগত বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলি? ত্বরণ বলি। তাহলে ক্রমাগত বেগ বৃদ্ধি হচ্ছে প্রতি সেকেন্ডে, এটাকে আমরা কি বলবো? ত্বরণ। তাহলে দেখো, কোনো একটা বস্তুকে তুমি উপর থেকে ছেড়ে দিলে সে যতই নিচে নামবে, কি বলতো, গ্র্যাভিটেশনাল ফোর্স তাকে টানবে। তাহলে কোনো ফোর্স যদি তাকে কন্টিনিউয়াসলি টানে, তাহলে তার কি পাবে? ক্রমাগত বেগ বৃদ্ধি পাবে না? বেগ বৃদ্ধি পাবে। বাংলায় লিখে দিচ্ছি, বেগ বৃদ্ধি পাবে মানে এই বস্তুটা যখন তোমার হাতে ছিল তখন ওর ভেলোসিটি কত? 0। ট্রেনের মতো তুলনা করো, যখনই ওকে তুমি ছেড়ে দিলে ওর ভেলোসিটি হবে 1 m/s, তারপরে ভেলোসিটি 2 m/s, তারপরে 3 m/s, তারপরে 10 m/s। এরকমভাবে ক্রমাগত বেগ বৃদ্ধি পাবে। এই যে বেগ বৃদ্ধি হচ্ছে ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স, দিস ইজ কল্ড জি। জি মানে গ্র্যাভিটেশনাল ত্বরণ। এই বেগ বৃদ্ধিকে আমরা বলছি জি, ত্বরণ। এই এফ কে বলা হয় তোমার ত্বরণ। সেটা হচ্ছে যখন নর্মাল ফোর্স অ্যাপ্লাই করা হয়, কিন্তু যখন গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য যে ত্বরণ হয় তাকে আমরা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বলে থাকি। ঠিক আছে, নর্মাল তুমি একটা বস্তুকে ঠেলা দিলে, তুমি বল প্রয়োগ করলে, তখন বস্তুর যে ত্বরণ হবে তাকে বলা হয় এফ, বা তুমি এ দ্বারাও ডিনোট করতে পারো। আর জি হচ্ছে গ্র্যাভিটি তোমাকে টানছে, এটাকে বলা হয় জি। তাহলে এই জি এর ভ্যালু কোথায় কম কোথায় বেশি পরীক্ষায় বহুবার কোশ্চেন দেবে। জি এর ভ্যালু কোথায় বেশি কোথায় কম, এটা কিন্তু বহুবার কোশ্চেন দেবে। তো দেখো, এখানে আমরা একটা ছবি আঁকার চেষ্টা করেছি। জি এর ভ্যালু কোথায় বেশি কোথায় কম, তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে সেন্টারে জি এর ভ্যালু কত, হায়ার অল্টিটিউডে কত, পোলে কত, ইকুয়েটারে কত, বেশি না কম, এটা তোমাকে জানতে হবে। তার মানে হচ্ছে
ধরো এটা এটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল ছবি হয়নি, অ্যাকচুয়াল ছবিটা হচ্ছে এরকম, পৃথিবীটা ওভাল শেপ ডিম্বাকৃতির। তাহলে বলো তো এই পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স জি এর ভ্যালু কোথায় বেশি কোথায় কম? প্রথমত জানবে এই ভূপৃষ্ঠ থেকে যত আমরা উপরে উঠব জি এর ভ্যালু কমতে থাকবে, এই ভূপৃষ্ঠ থেকে আমরা যতই নিচে নামতে থাকবো জি এর ভ্যালু কমতে থাকবে। কি বললাম? ভূপৃষ্ঠ থেকে যতই উপরে উঠতে থাকবো জি এর ভ্যালু কমতে থাকবে, ভূপৃষ্ঠ থেকে যতই নিচে নামতে থাকবো জি এর ভ্যালু কমতে থাকবে। ফার্স্ট ক্রাইটেরিয়া। কেন আমি একটু পরে বোঝাচ্ছি। দেখো প্রথমত হচ্ছে ধরো একটা বস্তু কেন কমতে থাকে একটু বোঝো। একটা বস্তু এখানে রয়েছে আর একটা বস্তু এখানে রয়েছে, বলো তো জি এর ভ্যালু কোথায় বেশি হবে? এখানে বেশি হবে না, কারণ এর মধ্যে ডিস্টেন্স কম। আমি তোমাকে একটু আগেই বললাম যে ফোর্স ডিপেন্ড অন ডিস্টেন্স। তাহলে এখানে জি এর ভ্যালু বেশি হবে নাকি এখানে জি এর ভ্যালু বেশি হবে? ডেফিনেটলি যে কাছে রয়েছে সে জি এর ভ্যালু বেশি হবে। তার মানে পৃথিবী থেকে যতই উপরে ওঠা যাবে জি এর ভ্যালু ক্রমাগত কমতে থাকবে। তাহলে বলো তো হিমালয়ের ওপরে জি এর ভ্যালু বেশি না কম? কম। তাহলে আমরা বলতে পারি যে অ্যাট হায়ার অল্টিটিউড জি এর ভ্যালু ইজ লেস। তাহলে জি নিচে অ্যারো চিহ্ন দিলাম। তাই হায়ার অল্টিটিউড মানে তোমাকে বলতে পারে হিমালয়ের ওপরে জি এর ভ্যালু কি কম। কেন? ভূপৃষ্ঠ থেকে অনেক দূরে সরে গেছে, তাই জি এর ভ্যালু কম। আচ্ছা একদম সেন্টারে জি এর ভ্যালু কত? 0। কেন 0? তার কারণ সেন্টারে তো আর কোনো মাস নেই, মাস নেই না, পুরো একদম বস্তুটা সেন্টারে চলে এসছে। তাও সেন্টারে 0 কেন আমি তোমাকে যখন মাইনে বোঝাবো তখন তুমি বুঝতে পারবে, এটা একটু ডিটেলে বোঝাবো, ঠিক আছে? তাহলে বলো তো সেন্টারে কত? 0। তাহলে মাইন বা খনিগর্ভ, খনিগর্ভ মানে আমি মাটি খুঁড়ে নিচে নেমে গেছি, তো আমি বললাম যত নিচে নামবো তত জি এর ভ্যালু কি হবে? কমতে থাকবে। তাহলে অ্যাট মাইন জি এর ভ্যালু কম। এবার তুমি আমাকে কোশ্চেন করতে পারো, দাদা তুমি একটু আগে বলেছো যে পৃথিবী থেকে যত দূরে যাবে ততই জি এর ভ্যালু কমবে, আমি মানছি, বাট এ তো পৃথিবীর দিকে যাচ্ছে, তাহলে জি এর ভ্যালু কেন কমছে? মাইন্ডে আসবে না কোশ্চেনটা যে দাদা তাহলে তো এর তো আরো কমে যাচ্ছে, তো কেন এর তোমার জি এর ভ্যালু কম হচ্ছে? এই যে এক্সপ্লেনেশনটা দেব সেই এক্সপ্লেনেশনটা সেন্টারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, আমি লাস্টে দিচ্ছি এক্সপ্লেনেশনটা। আগে আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে চলো অ্যাট মুন, মুন কি আরো অনেক উঁচুতে, তাহলে জি এর ভ্যালু কি হবে? জি এর ভ্যালু আরো কম হবে, কারণ পৃথিবী থেকে যত উপরে ওঠা যাবে জি এর ভ্যালু কমতে থাকবে। মুনে জি এর ভ্যালু কত? G/6 বলেছিলাম না, 6 ভাগের 1 ভাগ, তাই 12 কেজি 2 কেজি হয়ে গেছিল। তাহলে জি এর ভ্যালু কম, লিখে রাখো। বলতো অ্যাট আর্টিফিশিয়াল স্যাটেলাইট জি এর ভ্যালু 0। আর্টিফিশিয়াল স্যাটেলাইট জি এর ভ্যালু 0 কেন? আর্টিফিশিয়াল স্যাটেলাইটে অ্যাকচুয়ালি পৃথিবীর কোনো আকর্ষণই নেই, কারণ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির তো একটা এরিয়া রয়েছে। আর্টিফিশিয়াল স্যাটেলাইট হচ্ছে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাইরে বেরিয়ে গেছে। তাহলে যে বস্তু আমার আকর্ষণের বাইরে বেরিয়ে গেছে সেটা নিয়ে তো আমার এক্সপ্লেনেশন দেওয়ার কোনো জায়গাই নেই। বাইরে বেরিয়ে গেছে মানে হচ্ছে এখানে আর কোনো জি কাজই করবে না, জি ইকুয়ালস টু 0। তার মানে আমরা প্রথম যদি আরও জিনিসটাকে এলাবোরেটলি দেখি তাহলে আমরা কি বললাম? পৃথিবী পৃষ্ঠ থেকে যতই উপরে যাব জি এর ভ্যালু কমতে থাকবে। তাহলে চলো আমরা হিমালয়ের উপরে উঠলাম, তাহলে কি হবে? হিমালয়ের উপরে জি এর ভ্যালু কম। আর উপরে আমরা চাঁদে চলে আসলাম, জি এর ভ্যালু কমতে কমতে 1/6 হয়ে গেছে। আমরা উড়তে উড়তে এত উপরে চলে গেছি যে আমরা আর্টিফিশিয়াল স্যাটেলাইটে ঢুকে গেছি, যেখানে জি এর ভ্যালু নেই। কেন? কারণ জি 0, কারণ যেখানে কোনো মাধ্যাকর্ষণ শক্তি কাজ করছে না, বলের বাইরে বেরিয়ে গেছি। তাহলে এই তিনটে ক্লিয়ার হয়েছে। হায়ার অল্টিটিউডে জি এর ভ্যালু কম, মুনে জি এর ভ্যালু কম, অ্যান্ড আর্টিফিশিয়াল স্যাটেলাইটে জি এর ভ্যালু 0। তিনটে পয়েন্ট ক্লিয়ার। এবার চলো নিচের দিকে নামি, বা নিচের দিকে নামার আগে আমি আরেকটু বোঝাই আরেকটা জিনিস। সেটা হচ্ছে দেখো ভূপৃষ্ঠের ওপরে দুটো পয়েন্ট রয়েছে। একটা পয়েন্টকে আমরা বলতে পারি এটাকে ইকুয়েটর, এটাকে আমরা বলি পোল। তাহলে এখানেও একটা কোশ্চেন দেয় যে জি এর ভ্যালু ইকুয়েটরে বেশি না পোলে বেশি? অ্যান্সার ইজ, বলো ইকুয়েটরে বেশি না পোলে বেশি? কমন সেন্স কি বলছে? পোলে বেশি হবে। পোলে বেশি হবে। কেন পোলে বেশি হবে? কারণ বলেছি পৃথিবী থেকে যত দূরে সরে যাবে এটা আর এর ভ্যালু বেশি না, এই R1 এটা R2, তাহলে আমরা বলতে পারি R1 ইজ গ্রেটার দ্যান R2। তাহলে আর এর ভ্যালু যত বেশি হবে
ততই জি কমে যাবে, জি কমে যাবে। তার মানে ইকুয়েটারে জি এর ভ্যালু কম, আর পোলে জি এর ভ্যালু বেশি। কেন? আর এর ভ্যালু কম তাই। আর আমরা দেখেছি আর এর সঙ্গে কি ইনভার্সলি প্রপোর্শনাল। ক্লিয়ার? তাহলে পোলে জি এর ভ্যালু বেশি আর ইকুয়েটারে জি এর ভ্যালু কম। তাহলে একটা বস্তুকে যদি তুমি ইকুয়েটার থেকে পোলে নিয়ে যাও তাহলে জি এর ভ্যালু কি হবে? বাড়বে। আর একটা বস্তুকে যদি তুমি পোল থেকে ইকুয়েটারে নিয়ে আসো তাহলে জি এর ভ্যালু কমবে। তাই বলা হয়েছে ইকুয়েটার টু পোল জি এর ভ্যালু বাড়বে, পোল টু ইকুয়েটার জি এর ভ্যালু কমবে। ক্লিয়ার? তাহলে এখনো অবধি আমরা চারটে জিনিস পড়লাম। কি কি? ভূপৃষ্ঠের ওপরে জি এর ভ্যালু পোলে বেশি, ইকুয়েটারে কম। আমি আরও উপরে উঠছি, হিমালয়ে জি এর ভ্যালু কম, মুনে জি এর ভ্যালু আরও কম, আর্টিফিশিয়াল স্যাটেলাইটে জি এর ভ্যালু 0। ক্লিয়ার? এবার চলো আমি একটা পৃথিবীর টুয়ার্ডস দ্য সেন্টারের দিকে যাই, জি এর ভ্যালু কি হচ্ছে একবার দেখি। কেন কমছে? তোমার মাইন্ডে এটা আসারই কথা যে দাদা তুমি বলেছো জি এর ভ্যালু আর যত কম হবে জি এর ভ্যালু তোমার বেশি হবে, কিন্তু আমরা তো এখানে ঢুকে যাচ্ছি, তাহলে জি এর ভ্যালু কেন কম হচ্ছে? জি এর ভ্যালু তো বেশি হওয়া উচিত লজিক্যালি স্পিকিং, তাই না? দেখো একটা জিনিস ঠান্ডাভাবে চিন্তা করো তো, যখন একটা বস্তু এখানে চলে আসছে, ভালো করে বুঝবে, তখন ওই বস্তুকে, হ্যাঁ বস্তুটা ডেফিনেটলি আর কম হচ্ছে আমি মানছি, কিন্তু এই বস্তুটার ক্ষেত্রে কি হচ্ছে জানো? পৃথিবীর মাসও কমে যাচ্ছে। কি বললাম? পৃথিবীর মাসটাও কমে যাচ্ছে। কিরকম? অ্যাকচুয়ালি তুমি ভাবো, তুমি যদি এই পৃথিবীটাকে দেখো, তাহলে আমি এটাকে এই জায়গায় নিয়ে যাচ্ছি, দেখো। তাহলে যখনই বস্তুটা এখানে চলে এসছে তখন পৃথিবীটা ছোট হয়ে যাবে। কেন? কারণ তুমি ভাবো এই বস্তুকে পৃথিবী তো উপর দিক থেকে টানতে পারবে না, কারণ বস্তুটা যেখানে থাকবে সেই মাছের বস্তু ওকে টানবে। তাহলে পৃথিবীটা কোথায় রয়েছে? বস্তুটা এখানে রয়েছে। তাহলে এই এরিয়ার যে পৃথিবী তৈরি হবে সেই পৃথিবী তাকে টানবে। বস্তুটা যদি এখানে থাকে তাহলে এই এরিয়ার পৃথিবী বস্তুটাকে টানবে। বস্তুটা এখানে ছিল যখন, তখন পুরো পৃথিবী তাকে টানছিল। তার মানে যতই আমি উপরের নিচের দিকে যাব ততই পৃথিবীর মাস কি হতে থাকবে? ছোট হতে থাকবে, মাস কমতে থাকবে। আর মাস কমতে থাকার জন্য এই যে দেখো এফ প্রপোর্শনাল টু m1 m2 বাই আর স্কোয়ার, আর কম হলেও যেহেতু মাসটা খুব ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, তার জন্য কি হবে বলো তো? পৃথিবীর আকর্ষণ বলটা কমে যাবে। তাই যতই আমি টুয়ার্ডস দ্য সেন্টারের দিকে যাব, পৃথিবীর মাস ছোট হয়ে যাওয়ার জন্য জি ছোট হয়ে যাবে, জি কমে যাবে। তাই আরও ভেতরে ঢুকতে 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 যখন সেন্টারে চলে আসছো না, তখন পৃথিবীর মাস হয়ে যায় 0। তার জন্য অ্যাট দ্য সেন্টার তোমার 0 হয়ে যাবে ভ্যালু অফ জি, আর অ্যাট মাইন কি হয়ে যাবে? জি এর ভ্যালু কমে যাবে। তাহলে বলো কারো কোনো প্রবলেম এইটুকু জায়গায় যে একটা পৃথিবীর সাপেক্ষে তাহলে আমরা কি কি জিনিস পেলাম একবার রিক্যাপ করে নিই। আমরা পেলাম যে এটা আমার পৃথিবী, তাহলে আমি এই ভূপৃষ্ঠর কনটেক্সটে বিচার করলে যদি একটা বস্তুকে আমি ইকুয়েটার থেকে পোলে নিয়ে যাই তাহলে আমার জি এর ভ্যালু বাড়বে। কেন বাড়বে? তার কারণ এর আর কম এর তুলনায়। আচ্ছা, এবার আমি বলেছি পৃথিবীর পৃষ্ঠ থেকে যত উপরে উঠবে জি এর ভ্যালু কমবে, তাহলে এখানে জি এর ভ্যালু কম হিমালয়ের ওপরে, মুনে জি এর ভ্যালু আরও কম, আর আর্টিফিশিয়াল স্যাটেলাইটে জি এর ভ্যালু 0। আমি বলেছি যতই তুমি নিচে নামবে জি এর ভ্যালু কমতে থাকবে। কেন এখানে কম? কারণ এর মাসটা ছোট হয়ে যাচ্ছে পৃথিবীর, তার জন্য জি এর ভ্যালু কম হয়ে যাচ্ছে। কমতে 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 যখন বস্তুটা এখানে চলে আসছে তখন পৃথিবীর মাস ইকুয়াল টু 0। দ্যাট মিনস জি ইকুয়ালস টু 0। তার মানে এই সিনারিওতে জি এর ভ্যালু কমে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা আজকের ক্লাসটাতে কি কি জানলাম? গ্র্যাভিটেশনের মধ্যে 3 ধরনের ফোর্স পড়লাম, নিউক্লিয়ার ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স। এটা স্ট্রংগেস্ট ফোর্স, এটা উইকেস্ট ফোর্স, এবং ভ্যালু অফ জি ইন ডিফারেন্ট প্লেস অ্যান্ড নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। নেক্সট ক্লাসে আমরা পেন্ডুলামটা নিয়ে পড়বো এবং কিছু এক্সট্রা ইনফরমেশন পড়বো। ক্লিয়ার?